ঐক্য না হলে সব আলেমরাই ধরা খাবেন। ঐক্যবদ্ধ হইলে যদি মানুষের অধিকার আদায় হয়, সেই কাজে আপনারা যান না কেন? কেন আপনারা পারছেন না? কি সমস্যাটা কোন জায়গায় সেটা আমাদেরকে বলেন। তাহলে আপনাদের মধ্যে আর জেনারেল রাজনীতির মধ্যে পার্থক্যটা কোথায়? আগে যেমন মাইকের আওয়াজ শুনছি আমরা, ভবিষ্যতে আপনি মাইকে আওয়াজ দিবেন, আপনি বা আপনারা বা আমরা মাইকে আওয়াজ দিব। লাভ কি? একজন শ্রমিক আজকে তার রিক্সা চুরি ঠেকানোর জন্য হাতের সাথে তালা মেরে ঘুমাচ্ছে, এর দায় কি আপনি আমি এড়াইতে পারি? আপনি কি দেশকে আফগান বানাইতে চান? ভাই, পচা তেল খাইয়া যার অভ্যাস, হ্যাঁ আপনি ঘি খাওয়াইবেন কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি ঐক্য না হলে সব আলেমরাই ধরা খাবেন, কিন্তু কেন? চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, মূল আলোচনা শুরু করার আগে বরাবরের মতোই আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন। আপনারা জানেন যে তাবলীগ জামায়াতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে আখলাক টিভি অনেক বড় ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে, এমনকি আখলাক টিভি বন্ধ হয়ে গিয়েছিল। বিশেষ করে বিশ্ব ইজতেমায় ড্রোন বিস্ফোরণের সময়ে আখলাক টিভির লাইভ সেট আপ, রেকর্ডিং সেট আপ, মনিটরিং মোবাইল ও ওয়্যারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরপরই সাআদপন্থী বিপদগামী ভাইয়েরা আখলাক টিভির ফেসবুক পেজ থেকে লাইভ কন্টেন্ট চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আখলাক টিভির ইউটিউব চ্যানেলকে পরপর 4টি স্ট্রাইক দিয়ে চ্যানেলটিকে বন্ধ করিয়ে দেয়, যে কারণে আখলাক টিভি বাধ্য হয়ে আখলাক সমাধান টিভি নামে নতুন ইউটিউব চ্যানেল চালু করে। আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে, আখলাক টিভির ফেসবুক পেজটিকে এবং আখলাক টিভির ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন, আমাদেরকেও আপনাদের পাশেই রাখবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকে আমরা যে জটিল বিষয়ে কথা বলতে যাচ্ছি, যে ঐক্য না হলে সব আলেমরাই ধরা খাবেন, এত কঠিন কথা আমরা কোত্থেকে বললাম, কিভাবে বললাম? হ্যাঁ, কথাটা এতই ক্লিয়ার যে এটা আমাদের থেকে বলা না, বিষয়টা বললে আপনি আরও ক্লিয়ার বুঝবেন। আপনাদের কাছে এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ জ্ঞান রয়েছে। প্রথমেই আমরা যে বিষয়টা বলতে চাই, আপনাদের সামনে স্ক্রিনে একটি ইমেজ বা একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ডান পাশে শরিয়াহ, উপরে লেখা আছে শরিয়াহ, এবং রাস্তা দিয়ে একজন ভদ্রলোক হেঁটে যাচ্ছেন যার হাতে টাকার ব্যাগ, এবং সেটা পলি ব্যাগ অর্থাৎ পলিথিন। সেখানে টাকাগুলো কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ আফগানি যে মুদ্রা সেটা দেখা যাচ্ছে। টাকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, টাকাগুলো দেখা যাচ্ছে। ওপেন টাকা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। উপরে ক্যাপশনে ছোট করে লেখা আছে শরিয়া, তার মানে শরিয়া শাসিত দেশে এত সুন্দর ব্যবস্থাপনা যে এই খোলা পলিথিনে হাতে ঝুলিয়ে টাকা নিয়ে যাচ্ছে, কেউ তাকে ডিস্টার্ব করছে না, কোনো রকম সমস্যা নেই। এই ইমেজের বাম পাশের ছবিতে আপনি দেখতে পাচ্ছেন যে একজন রিক্সা ড্রাইভার, শ্রমিক মানুষ, তিনি একটু বিশ্রাম নেবার জন্য তার রিক্সাকে হাতের সাথে তালা মেরে তারপর তিনি ঘুমাচ্ছেন। এডিটরের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এটাকে একটু বড় করে দেখাবেন, যাতে মানুষ ভালো করে বুঝতে পারেন। আমরা এখান থেকে বড় করে দেখছি, আপনি দেখতে পাচ্ছেন যে ভদ্রলোক তার চাকার সাথে হাতকে চেইন দিয়ে তালা মেরে রাখছে, তার মানে রিক্সাটা যাতে চুরি না হয়। এবার আপনি একটু ভাবেন তো, যে একজন শ্রমিক মানুষ, রিক্সা চালানো যে কত কষ্টের কাজ, এই কষ্টের পরে তিনি একটু বিশ্রাম নেবেন, সেই বিশ্রামটা তিনি নিরিবিলিতে নিতে পারছেন না, রিক্সাটা চুরি হয়ে যাওয়ার ভয়ে। এবং উপরে ক্যাপশনে ছোট্ট করে লেখা আছে গণতন্ত্র, মানে গণতন্ত্র শাসিত দেশে, এবং এটা আমাদের দেশেই। এখন গণতন্ত্র শাসিত দেশে রিক্সা ড্রাইভার তার রিক্সা চুরির ভয়ে হাতের সাথে তালা মেরে ঘুমাচ্ছে বা রেস্ট নিচ্ছে, আর শরিয়া শাসিত দেশে টাকার ব্যাগ হাতে ঝুলিয়ে এরপরে তিনি নির্দ্বিধায় হেঁটে যাচ্ছেন, কোনো সমস্যা নাই। এবার বিবেচনা আপনাদের। এখন এই ইমেজের নিচে যে ক্যাপশন দেওয়া আছে, এখান থেকে আমরা ক্যাপশনটা পড়লে আপনাদের কাছে বিষয়টা আরও একটু পরিষ্কার হবে বলে মনে করি। এখানে নিচের ক্যাপশনে লেখা আছে, একটি গণতান্ত্রিক দেশে রিক্সা চালক চুরি ঠেকাতে নিজের হাত নিজেই বেঁধে ঘুমায়, অন্যদিকে শরিয়া ভিত্তিক রাষ্ট্রে মানুষ নির্ভয়ে টাকার ব্যাগ হাতে চলাফেরা করে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এই যে সুন্দর ক্যাপশন, এই যে সুন্দর উদাহরণ দেখার পরেও যদি এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে না পারি, তাহলে তো আমাদের জন্য আল্লাহর গজব আসলেও, হ্যাঁ আমি আবারও বলছি, আমাদের জন্য আল্লাহর গজব আসলেও অবাক হবার কিছু নেই। কারণ আল্লাহ পাক কিন্তু কোরআনুল কারিমে এক জায়গায় বলেছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, অর্থাৎ আল্লাহ পাক বলছেন জলস্থলে তোমরা যত বিপর্যয় দেখো সব তোমাদের মানুষের হাতের কামাই। অতএব এই যে একজন শ্রমিক আজকে তার রিক্সা চুরি ঠেকানোর জন্য হাতের সাথে তালা মেরে ঘুমাচ্ছে, এর দায় কি আপনি আমি এড়াইতে পারি? প্রশ্ন হতে পারে, ভাই এখানে আপনার আমার দায় কি? অবশ্যই, অফকোর্স, অবভিয়াসলি সবার দায়, আপনার দায়, আমার দায়, আমাদের দায়। এবং সর্বোচ্চ বড় দায় হলো ইসলামী দলগুলোর রাজনৈতিক নেতাকর্মীদের, বিশেষ করে কেন্দ্রীয় নেতাদের।
কেন আপনারা ঐক্যবদ্ধ হতে পারছেন না? প্রশ্ন হলো এটার সাথে ওটার সম্পর্ক কি? অবশ্যই সম্পর্ক, 100% কানেক্টেড, কোনোভাবেই এটাকে দূরে ঠেলার কোনো সুযোগ নাই। মানে ইসলামী সকল দল মিলে যদি ঐক্যবদ্ধ হইতেন, তাহলে এই যে বর্তমানে চাঁদাবাজি, দখলবাজি, এইটা সেটা অনিয়ম যা কিছু হচ্ছে, এই সব কিছু আপনারা ফিরাইতে পারতেন। হ্যাঁ, ইন্টারিম গভর্নমেন্ট, এই সময় আপনি সব ফিরাইতে পারতেন। কেন? 5ই আগস্টের পরে অনেকেই অনেক দাবি আদায় করে নিয়েছে না, এবং সেটা কি সংসদীয় সিস্টেমের মাধ্যমে? কই, 5ই আগস্টের পরে তো সংসদ অকার্যকর, অর্থাৎ সংসদ নাই। তো এরপরে আপনি দাবি কিভাবে আদায় করে নিলেন? তাহলে অন্যরা যদি দাবি আদায় করে নিতে পারে, আপনি ইসলামী দলের নেতাকর্মীরা সবাই মিলে কেন দাবি আদায় করতে পারবেন না? এখানে এসেই ওই কথাটা মনে করায় দিতে হয় যে এই দেশের, আপনি খেয়াল করবেন, হাল জামানায় খেয়াল করবেন, এই দেশের গুণীজনেরা, বড় বড় ব্যক্তিরা পর্যন্ত, আমরা নাম নিচ্ছি না, অনেকেই বলছেন যে বিগত 53 বছরে বা 50 বছরেও এই সুযোগ আলেমদের জন্য আসে নাই, এবং ওনারাই বলছেন আগামী 50 বছরেও এই সুযোগ আর আসবে কিনা। কেউ কেউ তো আরেকটু বাড়ায় বলছেন যে আগামী 100 বছরেও এই সুযোগ আসবে কিনা সন্দেহ। তাহলে এই সুযোগ, এই যে সুযোগ গেল, খালি মাঠ, আপনি কেন কাজে লাগাইতে পারলেন না? অর্থাৎ সকল আলেমরা ঐক্যবদ্ধ না হলে এর দায় কার? এজন্যই আখলাক টিভি হিম্মতের সাথে দাবি নিয়ে আলেম উপরে সর্বোচ্চ দাবি রেখে, সর্বোচ্চ আবেদন রেখেই এই শিরোনামে কথা বলে যে ঐক্য না হলে সব আলেমরাই ধরা খাবেন। কিভাবে ধরা খাবেন? দেখেন, গত ফ্যাসিস্টের আমলে যত ঝামেলা হয়েছে, আপনি আলু পেঁয়াজের দাম বলবেন, জিনিসপত্রের দাম বলবেন, ট্যাক্সের কথা বলবেন, পরিবহন সেক্টরের চাঁদাবাজির কথা বলবেন, যত সেক্টর, প্রত্যেক সেক্টরে যত চাঁদাবাজি, যত অনিয়ম, যত লুটপাট হয়েছে, এই টাকাগুলি কোত্থেকে গেছে? আপনার আমার পকেট থেকেই তো গেছে। তো আপনি আলেম, আপনি কি এই টাকাটা দেন নাই? আপনিও তো দিয়েছেন, আমিও দিয়েছি, আমরা সবাই দিয়েছি। আর এই যে লুটপাট এখন যেগুলো চলতেছে, এটাকে যদি আপনি কন্টিনিউ করান, অর্থাৎ নর্মাল যেনতেন একটা নির্বাচন যদি হয়ে যায়, আলামত কিন্তু ওইরকমই, নর্মাল যেনতেন একটা নির্বাচন হয়ে গেল, এরপর কেউ ক্ষমতায় আসলো, তারা তাদের মতো করে স্বর্গরাজ্য করলো, ওই আগের মতোই চললো, তাহলে এর দায় আপনি আমি কিভাবে এড়াবো? অর্থাৎ ইসলামী দলের নেতারা কিভাবে এড়াইবেন? আমরা তো মাঠ পর্যায়ের কর্মী, সোশ্যাল ওয়ার্কার, ফিল্ড ওয়ার্কার, আমরা তো বড় কেউ না। তো এই যে ফিল্ড ওয়ার্কার, আমরাও তো দায় এড়াইতে পারি না। তো আমরা আমাদের জায়গা থেকে কথা বলছি, আওয়াজ তুলছি, চেষ্টা করছি, কিন্তু ইসলামী দলের নেতাকর্মীরা কেন ঐক্যবদ্ধ হইতে পারতেছেন না? কি কারণ? এটা তো আমাদের জানা দরকার। আপনারা বলেন খোলামেলা যে কি কারণে পারেন না, সেটাও বলেন, দেখি আমরা আপনাদের জন্য দোয়া করে, আপনাদের জন্য পরামর্শ দিয়ে, আপনাদের জন্য কথা বলে, আপনাদের জন্য ভিডিও বার্তা বানিয়ে কোনোভাবে কোনো সলিউশন বের করা যায় কিনা। আসল কথা তো ওইটা না, আপনাদের কাছে তো আমাদের চাইতে 1000 গুণে বুদ্ধি বেশি আছে, 1000 গুণে ইস্তেদাদ বেশি আছে, এরপর আপনারা কেন ঐক্যবদ্ধ হচ্ছেন না? আমরা সকল আলেমদেরকেই বলছি, অর্থাৎ যে যেই পর্যায়ের রাজনৈতিক দলের সাথে জড়িত নেতাকর্মী, সকলকে আমাদেরই বলা, কেন আপনারা পারছেন না? কি সমস্যাটা কোন জায়গায় সেটা আমাদেরকে বলেন। এখন এই খালে মাঠেও আপনি গোল দিতে পারবেন না, বা আপনি মাঠকে নিজের নিয়ন্ত্রণে নিতে পারবেন না, তো আপনি কয়দিন পরে আর কি পারবেন? আগে যেমন মাইকের আওয়াজ শুনছি আমরা, ভবিষ্যতে আপনি মাইকে আওয়াজ দিবেন, আপনি বা আপনারা বা আমরা মাইকে আওয়াজ দেব। লাভ কি? কোনো লাভ নাই, কোনো লাভ হবে না। এখানে এই ছবিটার ব্যাপারে একটু কথা না বললেই নয়। দেখুন, এখনো পর্যন্ত এই যে শরিয়া ভিত্তিক রাষ্ট্র আফগানের কথা বলছি, এখনো পর্যন্ত সেই বিষয়ে অনেক সাংবাদিক প্রশ্ন তোলে, আপনি কি দেশকে আফগান বানাইতে চান? আমার তো মানে বুঝে আসতেছে না এই প্রশ্ন কেন এখনো করতে পারে তারা। মানে তারা কয় নাম্বারের ব্যাককল বেওকুফ হইলে এই প্রশ্ন করতে পারে? আর তাকে তো মুখের উপরে জবাব দেওয়া উচিত। হ্যাঁ, অনেকে জবাব দিয়েছেন, মুখের উপরে জবাব দেওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই আমি আফগান বানাইতে চাই। কেন আফগান বানাইতে চাইবো না? আফগান সারা দুনিয়ার মধ্যে এক উদাহরণ সৃষ্টি করছে। এখন তো আফগানের উদাহরণ দেওয়া আর কোনো সমস্যা নাই। তো এরপরও আমি আরো বলবো যে আপনি যদি, আমি হইলে সাংবাদিককে পাল্টা প্রশ্ন করতাম, আপনি কোন আফগানের কথা বলতেছেন, বর্তমান নাকি আগের? যদি বর্তমান বলেন তাহলে অবশ্যই আমি বর্তমান আফগানের মতো দেশকে বানাইতে চাই। আর যদি বলেন আগের আফগানিস্তান, তো আগের আফগানিস্তানে তো আফগানিস্তানের দোষ নাই, সেখানে তো দখলবাজি যারা করেছে, যারা নির্যাতন করছে, জালেম যারা পালাইছে, এদের দোষ। তারা দেশকে জাহান্নাম বানাইছে, তারা জুলুম নির্যাতন করে আফগানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করছে। সেটার জন্য আফগানের দোষ কি? আফগানিদের দোষ কি? সেটার জন্য তো আফগানের মানুষের দোষ না, সেটা তো জালেমদের দোষ। তো এইটা সাংবাদিককে প্রশ্ন করলে, মানে পাল্টা প্রশ্ন করলে, প্রশ্নের জবাবে প্রশ্ন করলে আমার মনে হয় তারপর আর জবাব দিতে পারবে না, আর এখন ওইভাবে খুব একটা উদাহরণ দিবে না। তারপরেও তারা যেহেতু প্রশ্ন তোলে, তাই আমাদের তো জবাব দেওয়া দরকার। হ্যাঁ, আর একটা জিনিস খেয়াল করছেন আপনি, যে আফগান তো দেখেন আগের মতো অবস্থা যদি থাকতো তাহলে তো আমরা এই নিয়ে কথাও বলতে পারতাম না, সিচুয়েশন এমনই ছিল। কিন্তু এখন তো একটা উদাহরণ দেওয়ার মতো রাষ্ট্র হয়েছে। আমরা তো বুক ফুলে, সারা দুনিয়ার সব মানুষ বুক ফুলে বলতে পারবে, এবং বিশেষ করে মুসলমানরা বুক ফুলে বলতে পারবে, হ্যাঁ, আমার রাষ্ট্রকে আমি আফগানের মতোই বানাইতে চাই, যাদের কোনো ঋণ নাই, যারা ভালোভাবে চলতেছে, বহির্বিশ্বকে তেল মাজে না, বহির্বিশ্বের দালালি করে না, কোনো জালেমের দালালি করে না, তারা তো ভালোভাবেই রাষ্ট্র চালাইতেছে। তো সেই রাষ্ট্র আমার হইতে সমস্যা কোথায়? আমাদের তো এখন এই সময় আসছে সাংবাদিককে পাল্টা প্রশ্ন ছুড়ে দেওয়ার, যে আপনি কি চান না আফগানের মতো এরকম একটা শান্তশিষ্ট রাষ্ট্র বানাইতে? আপনি কি চান যে একটা অশান্ত রাষ্ট্র করতে?
সাংবাদিককে এইভাবে প্রশ্ন করা উচিত, কারণ সাংবাদিকরা অনেকে ওই আগের মেজাজে রয়ে গেছে, এখনো পর্যন্ত পরিবর্তন হয় নাই, হইতে পারে নাই। ভাই পচা তেল খাইয়া যার অভ্যাস, হ্যাঁ আপনি ঘি খাওয়াইবেন কিভাবে? পচা ঘি খাইয়া যার অভ্যাস, এটা তো ওই আগে থেকেই আপনারা জানেন, মানে পুরনো কিচ্ছা কাহিনী, যে একদিন অরিজিনাল ঘি দিছে আর ওনার পেট খারাপ হয়ে গেছে। তো দোকানদাররা বললো, ভাই আপনি এতদিন ভালো ঘি দিলেন, আজকে আমার খারাপ ঘি দিলেন, আমার পেট খারাপ হয়েছে। দোকানদার হাসে আর কয়, আরে মিয়া এতদিন তোমার নকলটা দিছিলাম আর আজকে আসলটা দিছি, এইটা তুমি সইতে পারো না, তার মানে তোমার তো নকল খাই অভ্যাস হয়ে গেছে। তো আমাদের সাংবাদিকদের তো নকল গ্রহণ করতে করতে নকলের মধ্যেই তারা বসবাস করে। ব্রেনে কি পরিমাণ পচন ধরলে এই প্রশ্ন করতে পারে যে আপনি কি দেশকে আফগান বানাইতে চান? আরে আফগান বানাইতে চাবো না মানে? অবশ্যই আফগান বানাইতে চাবো। আফগান যেহেতু শান্তশিষ্ট রাষ্ট্র, যেহেতু একটা উদাহরণ সৃষ্টি করছে দুনিয়ার মধ্যে, যেহেতু বড় বড় রাষ্ট্ররা পর্যন্ত তাকে ফলো করার পর্যায়ে চলে গেছে, তাহলে আমরা কেন চাইবো না একটা শান্তশিষ্ট রাষ্ট্র বানাইতে? কেন চাইবো না একটা কল্যাণ রাষ্ট্র বানাইতে? কেন চাইবো না মানুষের অধিকারের রাষ্ট্র বানাইতে? এই যে পলিথিনের ব্যাগে কইরা দেখাইতে দেখাইতে টাকা নিয়ে হাইটে যাইতেছে, কই সমস্যা তো নাই কোনো। আর একজন শ্রমিক রিক্সাওয়ালা কত কষ্ট করে এরপর সে একটু আরাম করবে, চোরের জ্বালায় সে চেইনের সাথে হাতকে তালা মাইরা এরপরে আপনার আরাম করতেছে। এর দায়কে আমি এড়াইতে পারি? জেনারেল রাজনীতিবিদদের পর্যন্ত যাইতেছি না, কারণ ওনাদের ব্যাপারে বইলা শেষ করা যাবে না। ওনারা যে কি পরিমাণ মিথ্যা বলে, আমি আবারও বলছি, জেনারেল রাজনীতিবিদরা যে কি পরিমাণ মিথ্যা বলে, এইটার জন্য বড় বড় ইউটিউবার যারা আছেন ওনাদের কিছু তথ্য দেখলেই আপনারা পাইবেন যে কি পরিমাণ গান্দা পচা এনাদের ভিতরটা। এনাদের ব্যাপারে বাদ দিলাম, কিন্তু ইসলামী রাজনীতি যারা করেন আপনারা তো দায় এড়াইতে পারবেন, আপনারা আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না। আর এইবার ভোটের পরে মানুষ আপনাদেরকে বলবে, হ্যাঁ বলবে মানুষ, আমরা মাঠ পর্যায়ে দেখতেছি মানুষ আপনাদেরকে বলবে। এখন আপনি যদি জেনারেল রাজনীতিবিদের মতো হয়ে যান, ঠিক আছে মানুষ আমার কাছে তো আর আহে না, আমি তো আর শুনলাম না, তাইলে আপনার ব্যাপারে সেগুলো কিছু বলার নাই। আর যদি বলেন যে না, দায়বদ্ধতা আছে, মাসউলিয়াত আছে, জবাবদিহিতা আছে, আল্লাহর দরবারও জবাব দিতে হবে, মানুষের কাছেও জবাব দিতে হবে, তাইলে আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কোনো রাস্তাই সামনে খোলা নাই, কোনো রাস্তা খোলা নাই। এই জন্যই আমরা পরিষ্কার করে বলি যে ঐক্য না হলে সব আলেমরাই ধরা খাবেন, অন্তত যারা রাজনীতির সাথে জড়িত। আর যারা রাজনীতির সাথে জড়িত না তাদেরও দায় আছে, আওয়াজ উঠানো দরকার যে আপনারা যারা ইসলামী রাজনীতি করেন কিসের জন্য রাজনীতি করেন? ইসলাম কায়েমের কথাই তো বলেন, শরিয়া কায়েমের কথাই তো বলেন। সেই পর্যন্ত যদি নাও যাইতে পারেন, অন্তত মানুষের অধিকার আদায়ের কথাই তো বলেন। তো আপনারা ঐক্যবদ্ধ হইলে যদি মানুষের অধিকার আদায় হয়, সেই কাজে আপনারা যান না কেন? কোন ভূতে ধরছে আপনাদেরকে? কোন স্বার্থে আপনারা যান না? কেন আপনারা যান না? আপনারা কেন আমাদেরকে আবার ডুবাইতে যাইতেছেন? তাহলে আপনারা কিসের রাজনীতি করেন? তাহলে আপনাদের মধ্যে আর জেনারেল রাজনীতির মধ্যে পার্থক্যটা কোথায়? তাহলে তো আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ওনাদের পিছনেই হাঁটতে পারি। আপনাদেরকে আমরা সমর্থন দিব কেন? আপনাদেরকে আমরা সাপোর্ট করবো কেন? বলেন সেটা। এভাবে প্রশ্নবিদদের কাঠগড়ায় দাঁড় করানো দরকার ইসলামী রাজনীতিবিদদের। আমার অবাক লাগে ভাই, এনারাই বলতেছেন অনেকে যাবে 50 বছর এই সুযোগ আসে নাই, আর ভবিষ্যৎ 50 বছর এই সুযোগ আসবে না। তাহলে এই সুযোগ আপনি কেন কাজে লাগাইতে পারতেছেন না? কেন ঐক্যবদ্ধ হচ্ছে না? আমার বুঝে আসে না ভাই। এবার আসেন আমরা শেষ পর্যায়ে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরি। স্ক্রিনে এখন যে আপনি ইমেজটা দেখতে পাচ্ছেন, সেখানে আমির মজলিস আল্লামা ইবনে শেখুল হাদিস হাফিজুল্লাহ, আমরা সঙ্গত কারণেই হজরতের নামটা নিচ্ছি না, কারণ আপনারা জানেন যে সর্বপ্রথম মানে হজরতের নাম মিডিয়া জগতে লাল কালিতে ফালানোর পর থেকে সর্বপ্রথম ধরা খেয়েছিলাম আমরা। আখলাক টিভির লাইভ চলমান ছিল, ওই অবস্থায় ধপ করে লাইভ বন্ধ হয়ে গেছে। মানুষেরা ফোন করতেছে, মেসেজ করতেছে, হোয়াটসঅ্যাপ করতেছে, ভাই লাইভ বন্ধ হলো কেন, এই ব্যাপার কি হয়েছে কি? আমরাও তো অবাক। তো টিম চেষ্টা করে 1-2 দিনের মধ্যেই আবার পেজ উদ্ধার করতে পেরেছে, কৈফিয়ত দিয়ে, অনেক সিস্টেম আছে, অনেক কথাবার্তা আছে। এরপরে আমরা আমাদের পেজ রিকভারি করতে পেরেছি, কিন্তু অনেক মানুষ এটা বিশ্বাস করেনি। আমরা বলেছিলাম, অনেকে বিশ্বাস করে নাই, কিন্তু পরবর্তীতে যখন সবাই ধরা খাইছে, সবাই বলতে বেশিরভাগ মানুষই যখন ধরা খাইছে ওনার নাম নিতে গিয়ে, ওনার নাম লিখতে গিয়ে, বিশেষ করে লেখার ব্যাপারে, তখন অনেকেই ধরা খাওয়ার পরে হ্যাঁ এখন তো ঠিকই, তো হয়েছে, এই আশায় বিষয়। তো যাই হোক, এনিওয়ে, তো হজরতের নাম এই জন্য আমরা নিচ্ছি না, বিষয়টাকে একটু ক্লিয়ার করা দরকার যারা জানেন না তাদের জন্য। আমির মজলিস আল্লামা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হাফিজাহুল্লাহ, তিনি পরিষ্কার করে বলেছেন যে নির্বাচন ব্যবস্থায় এমন পরিবর্তন হওয়া দরকার ছিল যাতে দুর্বৃত্তায়ন, পেশি শক্তি, কালো টাকা ও সন্ত্রাসের আধিপত্য বন্ধ হয়। কিন্তু 5ই আগস্ট প্রধান উপদেষ্টার ভাষণে সেই অভিপ্রায় দেখা যায়নি। এরপর হজরতের নাম নিচে দেওয়া আছে। আমরা সাধারণত আমির মজলিসই বলি এবং এটা মানুষ বুঝে, আলহামদুলিল্লাহ। এনিওয়ে, তো হজরত যে কথাটা বলছেন, আপনি এই কথাটা কি লড়াইতে পারবেন? আপনি বলেন নির্বাচনের পরিবেশ কি সেরকম হয়েছে? পরিবেশ না হলে কি হবে? কেন্দ্র দখল হবে, পেশি শক্তির ব্যবহার হবে, ক্ষমতা ছিনিয়ে নেওয়া হবে। এটাই তো হয়েছে আগে, তাই না? এটাই তো হবে আবার, আল্লাহ মাফ করুন। তো লেভেল প্লেইং ফিল্ড যদি না হয়, তাহলে আপনি কোনোভাবেই সুন্দর নির্বাচন দিতে পারবেন না। আমরা ওই ডিপে না যাই, শুধুমাত্র আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে এতটুকুই বলি, যতটুকু পারি বা যতটুকু মনে করি যে এতটুকু বলা দরকার, অতটুকুই বলি যে সব আলেমরা ঐক্যবদ্ধ হইলে আপনি কি মনে করেন লেভেল প্লেইং ফিল্ড না করে নির্বাচন দেওয়া সম্ভব ছিল? ইম্পসিবল, সম্ভব ছিল না, ছিল না সম্ভব। কারণ অন্যান্যরা যখন তাদের গুরুত্বপূর্ণ দাবিগুলো আদায় করে নিতে পারছে, আপনারা আলেমরা ঐক্যবদ্ধ হলে আপনারাও সেটা পারতেন। এটা আমাদের দাবি, এটা করায় নিতে পারতেন, কিন্তু সেটা আপনারা করেন নাই।
আমরা পাই নাই, যে কারণে আমরা মাহরুম। এই প্রসঙ্গটা কেন আনা? এই প্রসঙ্গটাই হলো অর্থাৎ ভবিষ্যতে যে ফ্যাসিস্ট শাসন হবে বা হইতে পারে তার দ্বার বা দুয়ার হলো এই নির্বাচন ব্যবস্থা। তার মানে নির্বাচন সুষ্ঠু না হইলে মানুষ তার ভোট ভালোভাবে দিতে পারবে না, আর মানুষ যখন ভোট ভালোভাবে দিতে পারবে না তখন তো ওই যে লুটপাট হয়ে যাবে, কেন্দ্র দখল হয়ে যাবে, এরপর তো ওই শাসনটাই আবার শুরু হয়ে যাবে। এখন যেই পরিমাণ দখলবাজি চাঁদাবাজি হইছে বা যেই পরিমাণ অনিয়ম হইছে, এর থেকেও কি শিক্ষা নেওয়া যায় না যে ভবিষ্যতে কি হবে? নাকি এনারা সবাই ভবিষ্যতে নির্বাচনের পরে আব্দুল কাদের জেলানি হয়ে যাবে, এরপর সবাই আল্লাহওয়ালা হয়ে যাবে, খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ ওনাদের মতো হয়ে যাবেন, এনাদের থেকে আর কোনো রকমের উম্মাহের কল্যাণ ছাড়া আর কোনো কিছু পাবে না, এমন হবে? যদি হয় তো আপনিও পাইবেন, আমিও পাবো, আর যদি না হয় তাহলে তো ধরা আপনিও খাইছেন আমিও খাইছি, মানে কি পকেটের টাকা তো আপনার আমারটাই কাটবে, তাই না? এটা যখন থেকে বোঝা শুরু করছি স্টুডেন্ট লাইফ থেকে, তখন থেকেই তো কষ্টটা পাই যে টাকা তো আপনার আমার পকেটে, টাকা তো তার বাপদাদার না, লুটেরাদের বাপদাদার টাকা না। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আনতে হয়, অনেক দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা পর্যন্ত ভুক্তভোগী। কেন? ওই জিনিসপত্র কিনতে গেলে তাকেও তো বেশি দিয়েই কিনতে হয়, এবং সে কিন্তু সেই পরিমাণ লুটপাট করতে পারে নাই, অথবা লুটপাটের সাথে সে জড়িত না। এখন ওই দলের কর্মী হওয়ার পরও বা ওই দলের সমর্থক হওয়ার পরও সেও কিন্তু এই ধরায় ধরা খাওয়া। কেন ধরা খাওয়া? জিনিসপত্র তাকেও বেশি দাম দিয়ে কিনতে হয়, কিন্তু সেই পরিমাণ আয় তার বাড়ে নাই। এখন যারা লুটপাট করতেছে তারা তো লুটপাটের পয়সা দিয়ে করতেছে, উনি তো আর লুটপাট করে না যদিও ওই দলকে সমর্থন করে। এই জিনিসগুলো তো আমরা দেখছি, আগের সরকারের আমলে তো এগুলো দেখছি আমরা, ভবিষ্যতে এগুলোই তো আসতেছে। এনিওয়ে, আমরা আকলাক টিভির পক্ষ থেকে সকল আলেমদের পায়ে হাত দিয়ে বলবো, আমাদেরকে যদি বলা হয় আমরা সেট আপ নিয়ে গিয়ে পায়ে হাত দিয়ে লাইভে বলবো আল্লাহর ওয়াস্তে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান। আমাদের তো কোনো চাওয়া পাওয়া নাই ভাই, আমরা তো কোনো দলের পক্ষে বলতেছি না, আমরা তো কাউকে এই জন্য কিন্তু অনেক ব্যক্তির নাম আমরা ইচ্ছা করে সামনে আনি না। উনি এই কথা বলছেন, উনি এইটা বলছেন, ভালো হইলেও প্যাস লাগাই দিবে অনেকে, ওনাকে আনলেন কেন, ওনাকে দেখাইলেন কেন, কত জবাব আমাদেরকে দিতে হয়। এই জন্য আমরা পাইকারি বললাম, পাইকারি বলতে মানে এভারেজ গড়পড়তায়, যাতে করে কোনো ব্যক্তির নাম না আসে বা কোনো ব্যক্তিকে কেউ নিয়ে পেঁচাইতে না পারে বা ট্রোল করতে না পারে বা আমাদের সাথে কোনো পেস লাগাই দিতে না পারে। এনিওয়ে, সকলের কাছে আমাদের আবেদন, দেখুন যে আজকের যে গুরুত্বপূর্ণ ইস্যুতে আমরা কথা বলছি, এটা কিন্তু জাতির জাতীয় কল্পে গুরুত্বপূর্ণ ইস্যু। কি? ঐক্যবদ্ধ না হলে সব আলেমরাই ধরা খাবেন। কিন্তু কেন? আমরা আমাদের সাধ্যের মধ্যে থেকে সহজ ভাষায় যতটা এক্সপ্লেন করতে পেরেছি, আমরা বিশ্বাস করি এর চাইতে বেশি এই ব্যাপারে আর বলার প্রয়োজন পড়ে না। তারপরেও আপনাদের কোনো কথা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, আমরা মত বিনিময় করব। আকলাক টিভি মনে করে আমাদের দর্শক শ্রোতা নিয়েই আমাদের কাজ, আমাদের দর্শক শ্রোতা নিয়েই আমাদের টিকে থাকা। সেটা আমাদেরকে কে পছন্দ করবে বা কি করবে না সেটা ভিন্ন ব্যাপার। আপনি আকলাক টিভিতে যদি একটা ব্যাড কমেন্টও করেন, আকলাক টিভি আপনাকে সাধ্যমতো ভালো উত্তরই দিবে। তবে বদনাম দিলে তখন তার কিছু করার থাকে না, মিথ্যা বললে, আমাদের উপরে এলজাম দিলে, অভিযোগ করলে তখন তো কিছু করার থাকে না। তখন আমরা আল্লাহর দিকে ঠেকায় দিই যে আপনি মিথ্যাবাদী হইলে আল্লাহ আপনার বিচার করুক, আর আমরা মিথ্যাবাদী হইলে আল্লাহ আমাদের বিচার করুক, এর চেয়ে তার কি আমরা বলতে পারি? এনিওয়ে, তো এই জন্য আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট নিয়ে, আপনাদের মতামত নিয়েই আমরা সামনে আগাইতে চাই। এবং অনেক সময় একটা জিনিস খেয়াল করবেন, আমরা যারা আলোচনা করি আমাদের চাইতেও আপনাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কমেন্ট চলে আসে, যেটা আমাদের আলোচনার চাইতেও অনেক দামি। অতএব কমেন্টের মাধ্যমেও দাওয়াতি কাজ হতে পারে। আপনারা কমেন্ট করবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদেরকেও আপনাদের সাথেই রাখবেন। আজ তাহলে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো আয়োজনে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।